এটাকে কি চিনাল বলে? পাহাড়ে আসলে মারফা না খেলে কি হয়? তিন্দু ভ্রমণের তৃতীয় পর্বে সবাইকে জানাই স্বাগতম। কমেন্ট বক্সে আগের 2টি পর্বের ভিডিওর লিংক দিয়ে রেখেছি। যারা এখনও দেখেননি চাইলে দেখে আসতে পারেন তিন্দুর সেই ভয়ঙ্কর সুন্দর ট্রেল। আজ আমরা রওনা হচ্ছি বান্দরবানের সাম্প্রতিক ভাইরাল স্পট সাউদাংপাড়ার দিকে। সেখান থেকে আমাদের গন্তব্য সৈংগং ঝর্ণা, যেখানে প্রকৃতি নিজেকে মেলে ধরেছে একেবারে আলাদা রূপে। চলুন শুরু করা যাক আজকের অভিযান। সকালে ঘুম থেকে উঠেই দেখি নদী আর পাহাড় একসাথে। এই দৃশ্য কার না ভালো লাগে। প্রকৃতিপ্রেমীদের জন্য বান্দরবানের এমন সকাল যেন বহুদিনের স্বপ্ন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি বাঘের মুখে। বর্তমানে বাঘের মুখ একটি বেশ জনপ্রিয় পর্যটন স্পট, কারণ এখানে পৌঁছাতে তেমন হাঁটাহাঁটির প্রয়োজন হয় না। আলীকদম থেকে চাঁদের গাড়ি বা বাইকে সরাসরি আসা যায়, আবার থানচি থেকেও বোটে করে আসা যায়। এই সুবিধার কারণেই ছুটির দিনগুলোতে এখানে থাকে প্রচুর ভিড়। তাই যারা ভিড় এড়িয়ে শান্তভাবে ঘুরতে চান তাদের জন্য ছুটির দিন ছাড়া পরিকল্পনা করাই ভালো। তিন্দু থেকে বাঘের মুখ পর্যন্ত নদীপথে বড় বড় পাথর থাকায় এখানে স্রোত তুলনামূলকভাবে বেশি। এ কারণেই মাঝে মধ্যেই নৌকা উল্টে যাওয়ার ঘটনাও শোনা যায়। সুতরাং স্রোত বেশি থাকলে অতিরিক্ত বোঝাই নিয়ে নদী পার হওয়া থেকে বিরত থাকাই নিরাপদ। জনসমাগম বাড়ার সঙ্গে সঙ্গে এখানে প্রায় সব কিছুর চাহিদা এবং খরচও বেড়েছে। এমনকি এই ছোট্ট নদীটুকু পার হতেই বর্তমানে 200 থেকে 300 টাকা পর্যন্ত নেওয়া হয়। এখানে আখ, পাহাড়ি আখ অনেক মিষ্টি, 10 টাকা করে পিস নিছি। আর হচ্ছে লেবু, ভিটামিন সি এর অভাব পূরণ করবে আমাদের কাটা ছেড়াতে, 10 টাকা করে নিচ্ছে পার পিস। আমরা পাহাড়ে গিয়ে খাবো। আসো বন্ধু, চলে আসো। নদী পার হয়েই আমরা ঝিরি ধরে হাঁটা শুরু করলাম। ঝিরির পথ ধরে এগুতে এগুতে এমন এক জায়গায় এসে পৌঁছাই যেখান থেকে সামনে আছে কেবলই উপরে ওঠার পথ। আমাদের জন্য কলা পাতার শক্তি দরকার, তাই প্রকৃতির তৈরি এই স্বাভাবিক টেবিলেই সেরে নিলাম সকালের খাবার। এই জায়গা থেকেই মূলত সাউদাংপাড়ায় ওঠার ট্রেল শুরু হয়। প্রায় 90 ডিগ্রি ঢালু এই অংশটা অনেকের জন্যই চ্যালেঞ্জ হতে পারে, তবে মনোযোগ আর ধৈর্য ধরে উঠলে তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। এই 15 থেকে আজকে 25, 10 বছরে কারো পানিটা নিয়ে আসছে। টানা প্রায় 3 ঘন্টা হাঁটার পর অবশেষে পৌঁছে গেলাম সাউদাংপাড়ায়। অনেক উঁচুতে অবস্থান এই পাড়ার। ব্যাগ রেখে বেশি সময় নষ্ট না করে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য সৈংগং ঝর্ণার উদ্দেশ্যে। সাউদাংপাড়া থেকে সৈংগং যাওয়ার পথটা ভীষণ সুন্দর আর কিছুটা বন্য প্রকৃতির ছোঁয়ায় ভরা। এই পথে চলতে চলতে চোখে পড়ে পাহাড়ের বুকে ছড়িয়ে থাকা ছবির মতো সুন্দর ঝুমঘরগুলো। দূর থেকে পাহাড়ের মাঝে ঝুমঘর দেখতে পাওয়াটাই যেন এক ধরনের প্রশান্তি। এটাকে কি চিনাল বলে? খেতে কি মারফার মতো? ঝুমঘর পেরিয়ে অবশেষে ঝিরির দেখা পেলাম। যাই হোক, পাহাড় বেয়ে নেমে আমরা পৌঁছে গেলাম ঝিরিতে। ঝিরির পথ ধরে হাঁটতে হাঁটতে একসময় এসে দাঁড়ালাম ঝর্ণার উপরের অংশে। এখান থেকে নিচে থাকা মানুষগুলোকে দেখাচ্ছিল একেবারেই ছোট। এই দৃশ্যই বুঝিয়ে দেয় ঝর্ণাটির উচ্চতা যে কম নয়। কই নামেন সবাই? হ্যাঁ, কোথায় নামছেন?
ঝর্ণায় নামার পথটা বিগিনারদের জন্য কিছুটা কঠিন বলা যায়। বিশেষ করে যারা ছোটবেলা থেকেই শহুরে পরিবেশে বড় হয়েছেন, তাদের জন্য এই অংশটা একটু বেশি চ্যালেঞ্জিং হতে পারে। প্রায় ৮০ ডিগ্রির ঢালু পথ বেয়ে নামতে হয় এখানে। নামার পরপরই কানে এসে লাগে ঝরে পড়া পানির তীব্র শব্দ। শব্দটা যেন আগেই জানিয়ে দেয় সামনে কি অপেক্ষা করছে। ঝর্ণাপ্রেমীদের জন্য এই ঝর্ণাটি সত্যিই দারুণ এক গন্তব্য। গহীন জঙ্গলে ঘেরা পাহাড়ি এলাকায় পাথুরে দেয়াল বেয়ে গড়িয়ে পড়া পানির ধারা, পুরো দৃশ্যটাই যেন ভীষণ মোহনীয়। মোটামুটি হাঁটতে পারলে অন্য অনেক বনু ঝর্ণার তুলনায় এখানে আসা খুব একটা কঠিন নয়। তবে এই ঝর্ণার আসল সৌন্দর্য দেখতে হলে বর্ষাকালেই আসতে হবে। তাই যারা এই ঝর্ণার পূর্ণরূপ উপভোগ করতে চান তারা বর্ষায় আসার চেষ্টা করবেন এবং অবশ্যই সঙ্গে রাখবেন ভালো গ্রিপ আছে এমন স্যান্ডেল। যাই হোক, এবার ফেরার পালা। ফিরতে ফিরতেই বলবো খরচের হিসেবটা। তবে তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি। চিনাল চিনাল হবে নাকি? পাহাড়ে জুম চাষ হচ্ছে, আর জুম চাষের পাশাপাশি এখানে যে তিল চাষ করা হচ্ছে। সাউদাংপাড়া থেকে সৈঙ্গং ঝর্ণায় যেতে আমরা যে পথ ব্যবহার করেছি, ফেরার সময় কিন্তু সেই পথেই ফিরছি না। আমরা বেছে নিয়েছি আরেকটি ভিন্ন ট্রেইল। আপনারাও যদি পাহাড়ের সৌন্দর্যটা আরও গভীরভাবে উপভোগ করতে চান, তাহলে আমাদের মতো করেই প্ল্যান সাজাতে পারেন। জুম করে ধান রেখেছে জুম চাষিরা। সিজনাল ফ্রুটস আছে, এগুলোকে কি বলে? মারফা, চিনাল বলে। দেখেন কমলা লেবুর মতো, তবে উপরের অংশটা অনেক শক্ত। পাহাড়ে আসলে মারফা না খেলে কি হয়? মারফাটা খেতেই হবে, তাই না? ঝর্ণা থেকে ফেরার পথে ঝুমঘরে কাটানো গোধূলির সময়টা মন জোড়ানো এক ধরনের স্নিগ্ধতা এনে দেয়। সমুদ্রের সূর্যাস্ত তো সবাই পছন্দ করে, কিন্তু পাহাড়ের সূর্যাস্ত আমার আরও বেশি মোহনীয় লাগে। অনেক হাঁটাহাঁটির পর এবার আমাদের ডাক্তার সাহেব বসলো আমাদের নিয়ে। টানা 3 দিন হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা একেবারে কাহিল। তাই আমাদের ডাক্তার সাহেবের কল্যাণে এখন পায়ের কিছুটা পরিচর্যা চলছে। সাউদাংপাড়া মেঘের রাজ্যে ডুবে গেল। প্রতিটা সময়েই এখানে প্রকৃতি নিজেকে তুলে ধরে ভিন্ন ভিন্ন রূপে। তবে সব কিছুর মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে সকালের কুয়াশা ভেদ করে আসা রোদের স্নিগ্ধ স্পর্শের মুহূর্তটা। গতকাল সৈঙ্গং গিয়েছিলাম এই রাস্তা ধরে বাম পাশের। আজকে আমরা সাউদাংপাড়া থেকে নেমে যাচ্ছি বাগের মুখে এই রাস্তা ধরে। আপনি জানবেন রাবুল ভাই, আপনি মন্দিরের পথে হাঁটার লোভে কেমন করে হাই। যেতে যেতে এবার পুরো ট্যুরের খরচের হিসেবটা বলে দিই। আমরা মোট 6 জন এসেছিলাম।
এর মধ্যে ঢাকা থেকে 3 জন আর চট্টগ্রাম থেকে 3 জন। ঢাকা থেকে কক্সবাজারগামী বাসে করে আমাদের নামতে হয় চকরিয়ায়। নন এসি বাসে জনপ্রতি ভাড়া পড়ে 1000 টাকা। চকরিয়া থেকে আলীকদম যাওয়ার লোকাল বাস আছে। তবে আমরা 6 জনের সঙ্গে আরও 8 জন মিলিয়ে মোট 14 জনের একটি গ্রুপ হয়ে 1800 টাকায় একটি জিপ ভাড়া করে সরাসরি আলীকদম পর্যন্ত আসি। আলীকদম থেকে এরপর বাইকে করে যেতে হয় 21 কিলো নামক জায়গায়। একটি বাইকের ভাড়া নেয় 600 টাকা এবং এক বাইকে 2 জন উঠা যায়। বাইকে করে তিন্দুর দিকে আরও কিছু দূর যাওয়া সম্ভব, সেক্ষেত্রে ভাড়া আরেকটু বেশি পড়তে পারে। তবে রাস্তা বেশ খাড়া ও ঝুঁকিপূর্ণ হওয়ায় 21 কিলো থেকে বাইকে করে পুরো তিন্দু যাওয়াটা আমার কাছে রিস্কি মনে হয়েছে। তাই আমরা সেখান থেকে নেমে প্রায় 2 ঘন্টা হাঁটা পথ পাড়ি দিয়ে পৌঁছে যাই তিন্দুতে। তিন্দু থেকে বোটে করেও বাঘের মুখ যাওয়া যায়, তবে আমরা একটু ভিন্ন পথ বেছে নিয়েছিলাম। হেঁটে পাওপাড়া হয়ে দেশের সবচেয়ে উঁচু ঝর্ণা লাংলোক দেখে তারপর বাঘের মুখে পৌঁছাই। অভিজ্ঞতাটা ছিল এক কথায় অসাধারণ। বাঘের মুখ এবং সাউদাংপাড়ায় বাঙালি খাবারের বেশ ভালো ব্যবস্থা রয়েছে, থাকার ব্যবস্থাও আছে, আর সব কিছুই রিজনেবল প্রাইসের মধ্যেই পাওয়া যায়। বাঘের মুখ থেকে সাউদাংপাড়া হয়ে সৈঙ্গং ঝর্ণা দেখে এবার আমরা ফিরছি থানচির পথে। বাঘের মুখ থেকে থানচি পর্যন্ত বোট ভাড়া নেয় প্রায় 2,500 থেকে 3,000 টাকা। সাঙ্গু নদীর অপূর্ব সৌন্দর্য ক্যামেরায় ধারণ করতে করতেই পৌঁছে গেলাম থানচি। থানচি থেকে আমরা আলীকদমের জন্য বাইক নিই, প্রতি বাইক 1000 টাকা করে। বাংলাদেশের অন্যতম উঁচু এই সড়কে বাইক বা জিপে ভ্রমণের অনুভূতিটা একেবারেই মিস করার মতো না। এ কারণেই থানচি হয়ে ঘুরে এলাম। একদিকে স্রোতস্বিনী নদী ভ্রমণ, অন্যদিকে দেশের অন্যতম উঁচু সড়কে রোমাঞ্চকর যাত্রা, দুটোর আনন্দই একসাথে পেলাম। ভ্রমণ পিপাসুদের জন্য বিশেষভাবে জানিয়ে রাখি, এই পথে আসলে অবশ্যই এনআইডি কার্ডের 5 থেকে 6 কপি সাথে রাখবেন, কারণ বিভিন্ন চেকপোস্টে প্রয়োজন হয়। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভ্রমণ গল্পে।